ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার না কেটে কেটে যাচ্ছে? না স্যার, জি ক্লিয়ার। স্যার, শুনতে পাচ্ছি। আমি একটু অপেক্ষা করতেছি, অনেকে জয়েন্ট হচ্ছে তো এই জন্য অপেক্ষা করতেছি আর 1 মিনিট। আমি শুরু করতেছি যে সবাইকে 2021 সালের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। এবং স্যার, আমি আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। এবং সবাই যাতে এই বছরে ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, আবার যাতে ক্লাসে ফেরত আসতে পারেন আপনারা সবাই, সেই প্রত্যাশাই করি। এখন আজকের টপিক হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম অনেক বড় একটা টপিক। এটা এত বিশাল টপিক যে এটা আপনি চাইলে এই একটা টপিক দিয়েই কয়েক মাস থেকে বছর পর্যন্ত ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু যেহেতু এখানে আমাদের সময় সীমাবদ্ধতা আছে এবং নার্ভাস সিস্টেমের একটা বড় অংশ হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারে পড়তে হবে। বিশেষত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে অংশগুলো সেখানে বেশিরভাগগুলোই হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তে হবে। ফার্স্ট ইয়ারে হচ্ছে যে বেসিক জিনিসগুলোই হচ্ছে মেইনলি পড়ানো হয়। অনেক কিছুই আপনাদের জানা, সেই জিনিসগুলোকে একটু হয়তো আবার একটু মনে করানোর চেষ্টা করা। এখন নার্ভাস সিস্টেম, আমাদের বডিতে তো অনেক ধরনের সিস্টেম আছে, যে দুইটা সিস্টেম, এই সিস্টেমগুলোর ভিতর দুইটা সিস্টেমের ইনফ্লুয়েন্স অথবা দুইটা সিস্টেমের প্রভাব হচ্ছে অনেক বেশি বলা হয়। এর ভিতরে একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এবং এই দুইটা সিস্টেম হচ্ছে বডির অন্যান্য সিস্টেম গুলোকে প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এখন কোনো কারণে যদি কারো নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেখা যায় বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অথবা বিভিন্ন অংশগুলো তখন তার যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো সে ঠিক মতো করতে পারবে না। এখন নার্ভাস সিস্টেম, এখানে একটা ছোট্ট একটা ডেফিনিশন দিয়েছে যে নার্ভাস সিস্টেম ইজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক অফ নার্ভস এন্ড সেলস দ্যাট ক্যারি messages to and from the brain and spinal cord to various parts of the body. নার্ভাস সিস্টেমের যে বেসিক যে ফাংশন আছে, যে নার্ভাস সিস্টেম ইজ দ্য মাস্টার কন্ট্রোলিং এন্ড কমিউনিকেটিং সিস্টেম অফ দি বডি। নার্ভাস সিস্টেম কন্ট্রোলস এন্ড কোঅর্ডিনেটস all essential functions of the body। এবং এই নার্ভাস সিস্টেমের সাথে এন্ডোক্রাইন সিস্টেমের বলা যে অঙ্গাঙ্গিভাবে কাজের ক্ষেত্রে অনেক কিছু কোঅর্ডিনেট হয়েছে। এই দুইটা সিস্টেম যখন কাজ করে তখনই হচ্ছে যে আমাদের বডি ফুল ফাংশনিং থাকে, প্রপারলি ফাংশনিং থাকে। এখন নার্ভাস সিস্টেমের
যে ফাংশন গুলোকে যদি ব্রড হেডিং এ ভাগ করা হয় তিনটা বেসিক ফাংশন এখানে আছে। একটা হচ্ছে সেন্সরি ইনপুট, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে মোটর আউটপুট। সেন্সরি ইনপুট হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের শরীরের ভিতরে অথবা শরীরের বাইরের দিকে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো মনিটর হচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে। সেই মনিটরিং গুলো বিভিন্ন স্টিমুলাস গুলো সেটা যে আমাদের শরীরের অভ্যন্তর থেকে অথবা শরীরের যে সারফেস আছে, সারফেস এরিয়ার কাছাকাছি আছে, সেগুলো থেকে ইনফরমেশন গুলো আসতেছে, তারপর সেটা স্পাইনাল কর্ড হয়ে তারপর ব্রেনে যাচ্ছে। ব্রেনে এই ইনফরমেশন গুলো ইন্টিগ্রেশন হচ্ছে, যে ব্রেনে এগুলো প্রসেসিং হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে, তারপরে ইন্টারপ্রিটেশন হচ্ছে, তারপরে যে ডিসিশনটা হচ্ছে সেই ডিসিশনটা আবার ব্রেন থেকে স্পাইনাল কর্ড হয়ে সেটা আবার ইফেক্টর অর্গানে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে মোটর আউটপুট। যে এই রেসপন্স টু স্টিমুলাই এবং যে আউটপুটটা ইউজুয়ালি দুইটা ভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরে যে পেরিফেরিতে যে মাসেল গুলো আছে, মাসেল গুলো অ্যাক্টিভেট করে, অথবা আমাদের শরীরে যে গ্ল্যান্ড গুলো আছে সেই গ্ল্যান্ড গুলো যে অ্যাক্টিভিটি গুলো সেইগুলো হচ্ছে মোটর আউটপুটের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন অলমোস্ট সবাই জানেন, বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়, তবে সবচেয়ে সহজ সরল ক্লাসিফিকেশনটাই মনে রাখা হচ্ছে ভালো, কারণ অনেক সময় বলা হচ্ছে যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন মনে রাখতে গেলে হয়তো অনেকের মনে থাকবে, আবার সবার ক্ষেত্রে হয়তো সম্পূর্ণরূপে মনে নাও থাকতে পারে। এই জন্য হচ্ছে যে ক্লাসিফিকেশনটা মোটামুটি সব ক্ষেত্রে সবার মনে থাকবে সেইটা মনে রাখাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। এবং যখন আমরা রিটেনে যেমন দরকার, ভাইভাতে যখন আমরা এই প্রশ্নগুলো উত্তর দেবো তাতে আপনি খুব সুইফটলি প্রম্পটলি খুব তাড়াতাড়ি দিতে পারি। অনেক সময় যে ক্লাসিফিকেশন বলার সময় অনেক টাইম ব্যয় করা, আবার অনেক সময় দেখা যায় অনেকে হাত গুনে মাথা চুল মানে নাড়তে থাকে, অনেক কিছু মনে করার জন্য, এরকম যেন না করা লাগে সেই রকম ভাবে মনে রাখার চেষ্টা করা উচিত। এখন নার্ভাস সিস্টেমের সবাই জানেন যে নার্ভাস সিস্টেমের যে ক্লাসিফিকেশনটা ইউজুয়ালি অনুসরণ করা হয় সেটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে সবাই জানেন এখানে আছে হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভিতরে আছে হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন ব্রেনের ভিতরে ব্রেনের যে মেইনলি ব্রেনের ডেসক্রিপটিভ পার্টটা আপনাদের সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। ব্রেনের অংশগুলো সাধারণত ফার্স্ট ইয়ারের পরীক্ষাতে ওইরকম ভাবে আসে না, তবে হয়তো সংক্ষিপ্ত ভাবে ব্রেনের কি কি অংশগুলো আছে সেগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারে, সেটা খুব বেশি পরিসরে জিজ্ঞাসা করার সম্ভাবনা কম। এখন ব্রেনের যে পার্টগুলো আছে, ব্রেন গুলো তো হচ্ছে নিউরাল টিউবের নাম শুনছেন আপনারা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। নিউরাল টিউবের নাম শুনছেন? নো স্যার। যে এটা হচ্ছে ইমবায়োলজিক্যাল একটা স্ট্রাকচার। ইউজুয়ালি আমাদের বডির সমস্ত টিস্যু গুলোতে তিনটা জার্ম লেয়ার থেকে তৈরি হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এখন নিউরাল এক্টোডার্ম যেটা যে স্ট্রাকচারটা থাকে সেখান থেকে নিউরাল টিউব ডেভেলপ করে, এবং এই টিউবটা সাধারণত মানব দেহে ডেভেলপ করা শুরু করা হচ্ছে 21 দিনের পর থেকে ইউজুয়ালি ডেভেলপ করা শুরু করে, এবং এই নিউরাল টিউব থেকেই হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড এই স্ট্রাকচার গুলো ডেভেলপ করে। এখন ব্রেনে যেটা হচ্ছে যে ইনিশিয়ালি এই নিউরাল টিউব গুলো বালজিং হয়, বাইরের দিকে বালজ হতে থাকে, এবং বালজিং হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটার নাম হচ্ছে প্রাইমারি ব্রেন ভেসিকলস বলা হয়। এবং এই প্রাইমারি ব্রেন ভেসিকলস গুলো হচ্ছে তিনটা প্রাইমারি ব্রেন ভেসিকলস থাকে। একটা হচ্ছে প্রোসেনসেফালন, মেজেনসেফালন আর হচ্ছে রম্বেনসেফালন। এই তিনটা জিনিসের নাম হয়তো শুনছেন অনেকেই। জি স্যার। এখন হচ্ছে প্রাইমারি ব্রেন ভেসিকল থেকে পরবর্তীতে এগুলা সেকেন্ডারি ব্রেন ভেসিকলে রূপান্তরিত হয়, এবং সেকেন্ডারি ব্রেন ভেসিকল গুলো হচ্ছে যেমন প্রোসেনসেফালন থেকে হয় হচ্ছে
টেলেনসেফালন, ডায়ানসেফালন। মেজেনসেফালন এটার সেকেন্ডারি ব্রেন ভেসিকলস এর নাম হচ্ছে মেজেনসেফালনি। আর রম্বেনসেফালন যেটা আছে সেটা থেকে সেকেন্ডারি যে ব্রেন ভেসিকল তৈরি হয় সেটার নাম হচ্ছে মেটেনসেফালন আর মাইলিনসেফালন। এখন সেকেন্ডারি ব্রেন ভেসিকল থেকে তারপর হচ্ছে ব্রেন স্ট্রাকচার গুলো তৈরি হয়। এখন টেলেনসেফালন থেকে তৈরি হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার গুলা, যে সেরিব্রামের অংশ তৈরি হয় হচ্ছে টেলেনসেফালন থেকে। আর ডায়ানসেফালন থেকে তৈরি হয় থ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস, সাবথ্যালামাস, এপিথ্যালামাস। এই স্ট্রাকচার গুলো তৈরি হয় হচ্ছে ডায়ানসেফালন থেকে। আর মেজেনসেফালন থেকে তৈরি হয় মিড ব্রেন। আর হচ্ছে মেটেনসেফালন থেকে তৈরি হয় হচ্ছে পন্স এবং সেরিবেলাম। আর মাইলিনসেফালন থেকে তৈরি হয় হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে এই স্ট্রাকচার গুলোর নাম তো সবার মনে আছে, পরীক্ষার সময় মনে থাকবে আশা করা যায়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। কারণ এইটা অনেক সময় একটু অনেকে কনফিউজড হয় যে বিশেষত যেটা হয় যে ডায়ানসেফালন এবং টেলেনসেফালন থেকে ব্রেনের কোন স্ট্রাকচার ডেভেলপ করে, এটা অনেকে একটু কনফিউজ হয়ে যায়। আবার ওই যে মেটেনসেফালন এবং মাইলিনসেফালন এখানে অনেকে মিক্স করে ফেলে, যে অনেকে মাইলিনসেফালনের জায়গায় মেটেনসেফালনের স্ট্রাকচার গুলো বলে থাকে, আর মেটেনসেফালনের জায়গায় মাইলিনসেফালনের স্ট্রাকচার গুলো। এই জন্য একটু সাবধানের সাথে বলতে হবে। এখন ব্রেনের স্ট্রাকচার গুলো বললাম, আর এরপর হচ্ছে যে নিউরাল টিউব থেকে আরেকটা অংশ হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা সবাই জানেন যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে দুইটা অংশ, যেটা ব্রেন থেকে মেডুলা অবলঙ্গাটা নিচের দিকে স্পাইনাল কর্ড হিসাবে কন্টিনিউশন হয়, যেটা স্পাইনাল কর্ডটা শুরু হয় সার্ভাইকেল ওয়ান্স ভার্টিব্রা আপার বর্ডার থেকে এবং শেষ হয় হচ্ছে যে লোয়ার বর্ডার অফ লাম্বার 1 অথবা আপার বর্ডার অফ লাম্বার 2 ভার্টিব্রাতে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা পেরিফেরি থেকে, সেটা বডির সারফেস এরিয়া অথবা বডির ভিতর থেকে যে মেসেজ গুলো যে নিয়ে যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেটার ভিতরে দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমা মিন্স হচ্ছে বডি সারফেস এরিয়া, যে ইনফরমেশন গুলো বডি সারফেস এরিয়ার সাথে সম্পর্কিত, বডি সারফেস এরিয়ার সাথে রিলেটেড, সেগুলো হচ্ছে সোমাটিক। এবং এই এখানে যে নার্ভাস সিস্টেমটা দিয়ে এই স্ট্রাকচার গুলো নিয়ন্ত্রিত হয়, এই স্ট্রাকচার গুলোর কাজ হয়, সেটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, যে কন্ট্রোলস ভলান্টারি মাসল এন্ড ট্রান্সমিট সেন্সরি ইনফরমেশন টু দ্য সিএনএস। এর ভিতরে দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভ। এটাও সবাই জানে যে ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া থাকে আর স্পাইনাল নার্ভ থাকে হচ্ছে 31 জোড়া। ক্রেনিয়াল নার্ভের 12 জোড়ার নামও সবাই মোটামুটি জানেন, খুব ভালোভাবে জানেন, কিন্তু পরীক্ষাতে যদি জিজ্ঞাসা করে এটাও অনেক বিস্তারিত ভাবে হয়তো ফার্স্ট ইয়ারে জিজ্ঞাসা করবে না, এটা বিস্তারিত ভাবে জিজ্ঞাসা করলে সেকেন্ড ইয়ারে জিজ্ঞাসা করবে। এখন তারপরেও নামগুলো যাতে বলার সময় মানে আপনাকে গুনে গুনে বলতে না হয়, সেই জিনিসগুলো একটু ওইভাবে পড়তে হবে। কারণ অনেকে আছে এত পরীক্ষার সময় ধরলে হাত গুনে গুনে বলে, যেটা দেখতে অস্বস্তিকর, যেটা অনেকের জন্য বিরক্তিকরও বলা হয়। এখন ক্রেনিয়াল নার্ভ গুলো 12 জোড়ার নাম তো মোটামুটি সবাই জানেন, যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, অথবা যেটার আরেকটা নাম আছে ভেস্টিবুলো কক্লিয়ার, তারপর গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, এক্সেসরি, আর হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। এই 12টা নার্ভের নাম একেবারেই ছোটস্থ রাখতে হবে, যাতে কোনো সময় ব্যয় না করতে হয়। ঠিক আছে? জি স্যার। না আবার পরীক্ষা হলে যে সবাই গুনে গুনে বলবেন,
গুনে গুনে দরকার হলে গুনে গুনে বললেও হাত টেবিলের নিচে রেখে গুনে গুনে বলেন, হাত যদি সামনে দেখে এটা যদি পরীক্ষক দেখে সেটা তারা খুব ভালোভাবে নেয় না। এখন কেনিয়াল নার্ভে যেটা বলা হচ্ছে যে 12 জোড়া কেনিয়াল নার্ভ, যে কেনিয়াল নার্ভগুলো আবার ফাংশনালি কোনটা মোটর, কোনটা সেন্সরি, কোনটা হচ্ছে মিক্সড নার্ভ বলা হচ্ছে। এর ভিতরে 1 নম্বর কেনিয়াল নার্ভ, 2 নম্বর কেনিয়াল নার্ভ, অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি অথবা ভেস্টিবুলো কক্লিয়ার, এই তিনটা নার্ভ হচ্ছে পিওরলি সেন্সরি নার্ভ। তারপরে 3, 4, 6, 11, 12 হচ্ছে মোটর নার্ভ, বাকিগুলো হচ্ছে মিক্সড নার্ভ। আর স্পাইনাল নার্ভের কথা, যে স্পাইনাল নার্ভগুলো অ্যারাইজ করা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট, যে স্পাইনাল কর্ডে 31 সেগমেন্ট থাকে, যে স্পাইনাল সেগমেন্ট হচ্ছে স্পাইনাল কর্ডের ওই অংশটা, যে অংশ থেকে এক জোড়া স্পাইনাল নার্ভ উৎপত্তি হয়, সেই অংশটাকে বলা হয় স্পাইনাল সেগমেন্ট। এখন স্পাইনাল কর্ডে টোটাল সেগমেন্ট আছে 31 সেগমেন্ট, যে 31 সেগমেন্ট থেকে 31 জোড়া স্পাইনাল নার্ভ উৎপত্তি হয়। এবং 31 জোড়া স্পাইনাল নার্ভের ভিতরে সার্ভাইকেলে 8 পেয়ার্স, থোরাসিকে 12 পেয়ার্স, লাম্বারে 5 পেয়ার্স, স্যাক্রালে 5 পেয়ার্স আর কক্সিডিলে 1 পেয়ার। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জানার পরেও কনফিউজড করে ফেলে বারবার, এবং একটা বড় অংশই কনফিউজড করে ফেলে। বিশেষত সার্ভাইকাল নার্ভের ক্ষেত্রে সবচেয়ে বেশি কনফিউজড করে। যখন একটু বলা হয় যে কোয়ারিজ করা হয় তখনই সবাই কনফিউজড করে ফেলে। এই জন্য হচ্ছে যে এই জিনিসগুলো ঠিকমতো মনে রাখতে হবে। আজান হচ্ছে, আমি একটু অপেক্ষা করি, আজান হচ্ছে এখন। আমি বলি যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভিতরে সোমাটিক তাহলে বলা হলো যে এখানে ক্রেনিয়াল নার্ভ থাকে আর হচ্ছে স্পাইনাল নার্ভ থাকে, আর অটোনমিক যে যে ইনভলান্টারি নার্ভাস সিস্টেম যেটাকে বলা হচ্ছে কন্ট্রোলস ইনভলান্টারি বডি ফাংশনস। এখন এটার ভিতরে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক দুইটা ডিভিশন আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে অরিজিনেটেড হয় হচ্ছে থ্রাকোলাম্বার আউটফ্লো থেকে, যে থ্রাসিক 1 থেকে লাম্বার 2 অথবা 3 যে স্পাইনাল কর্ডের যে অংশ আছে, মানে নাম্বার থ্রাসিক 1 থেকে নাম্বার 1 আর 2 যে সেগমেন্ট এই আছে সেখান থেকে অ্যারাইজ করা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স বলা হয়, যে বডি কোনো থ্রেটফুল কন্ডিশন অথবা সিচুয়েশনে পড়লে ওই সিচুয়েশনটাকে বডি কিভাবে যে ফেস করবে, সে কি ওইটার সাথে পরিস্থিতির সাথে ফাইট করবে না ফ্লাই করবে, সেটা হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো বডি করে থাকে। যে বডি arouses the body to expend energy। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা অ্যারাইজ করে হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। ক্রেনিয়াল নার্ভাসের 3, 7, 9, 10 এবং স্যাক্রাল 2, 3, 4 এই স্পাইনাল সেগমেন্ট থেকে আসে হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে
যেটা মেইনলি যেটা বলা হয় এটা হচ্ছে হাউসকিপিং ফাংশন প্রোভাইড করে, যে আপনার শরীরে যে শরীরটাকে ঠিক রাখার জন্য, এনার্জিটাকে কনজার্ভ করার জন্য, যে শান্ত পরিবেশে আপনার বডিটাকে চলমান রাখার জন্য যে নার্ভাস সিস্টেম কাজ করে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। The parasympathetic nervous system calms body to conserve and maintain energy. এখন নার্ভাস সিস্টেমে আরেকটা হচ্ছে যে ফাংশনাল একটা ক্লাসিফিকেশন দিয়ে আছে, বিশেষত পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে ফাংশনালি দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সেন্সরি ডিভিশন আর একটা হচ্ছে মোটর ডিভিশন। সেন্সরি অথবা যেটাকে অ্যাফারেন্ট ডিভিশন বলা হচ্ছে, আর মোটর অথবা ইফারেন্ট ডিভিশন। এখন সেন্সরি আমাদের বডিতে যে সেন্স গুলো আমরা রিসিভ করি, যেগুলো সেন্সরি নার্ভ দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসে, সেটা হচ্ছে মেইনলি সেন্সরি। এই সেন্স গুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সোমাটিক সেন্সরি আর একটা হচ্ছে ভিসেরাল সেন্সরি। সোমাটিক সেন্সরির ভিতরে জেনারেল এবং স্পেশাল। জেনারেলের ভিতরে আছে টাচ, পেইন, প্রেসার, ভাইব্রেশন, টেম্পারেচার and proprioception in body, skin, body wall and limbs. যে পজিশন সেন্স, তারপর স্পেশালের ভিতরে আছে হিয়ারিং, ইকুইলিব্রিয়াম আর ভিশন। আর ভিসেরাল সেন্সরি যেগুলো আমাদের শরীরের ভিতরে যে ভিসেরা গুলো আছে, অর্গান গুলো আছে, সেখান থেকে যে সেন্সরি সেন্সেশন গুলো যায়, সেটার ভিতরে জেনারেলের ভিতরে স্ট্রেস, তারপর পেইন, টেম্পারেচার, chemical changes and irritation in the viscera, nausea, hunger. Special sense ভিতরে আছে taste and smell. আর মোটর ডিভিশনে অথবা ইফারেন্ট ডিভিশনের ভিতরে এটা দুইটা, একটা আছে সোমাটিক আর একটা আছে অটোনমিক। যেটা আগেই বলা হলো যে সোমাটিক দিয়ে হচ্ছে যে বডি সারফেসের দিকে যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো নিয়ন্ত্রিত হয়, মোটর ইনারভেশন অফ অল স্কেলেটাল মাসেল। আর অটোনমিক নার্ভাস সিস্টেম মোটর ইনারভেশন অফ স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড গ্ল্যান্ড। এখন নার্ভাস সিস্টেমে মেইনলি হচ্ছে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগিলিয়া। যেটা হচ্ছে যে নিউরোগিলিয়া হচ্ছে নন নিউরোনাল, নন এক্সাইটেবল সাপোর্টিং সেল অফ দি নার্ভাস সিস্টেম। এবং এই নিউরোগিলিয়া গুলো মেইনলি হচ্ছে নিউরনকে প্রোটেকশন দেয়, নিউরনকে নারিশমেন্ট করে, তারপর নিউরনের যে অ্যাক্টিভিটি গুলো আছে, নিউরনের যে ফাংশন গুলো আছে, সেগুলো যাতে প্রপারলি হয় সেই কাজগুলো করে থাকে। এখন যে নিউরোগিলিয়া, এটা দুই ধরনের নিউরোগিলিয়া থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউরোগিলিয়া আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিউরোগিলিয়া। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগিলিয়া গুলোর ভিতরে আছে হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমাল সেল, মাইক্রোগিলিয়াল সেল। আর পেরিফেরাল নিউরোগিলিয়ার গুলোর ভিতরে আছে সোয়ান সেল আর হচ্ছে স্যাটেলাইট সেল। নামগুলো মনে থাকবে? জি স্যার। এখন এই নিউরোগিলিয়া গুলোর ভিতরে বিশেষত যে সোয়ান সেলের কথা যেটা বললাম, পেরিফেরাল যে নার্ভাস সিস্টেমে যে মাইলিন শীট থাকে, যে পেরিফেরাল নার্ভ ফাইবারের দিকে, নার্ভের বাইরের দিকে যে আবরণটা থাকে, মাইলিন শীট থাকে, সেইটা তৈরি করে হচ্ছে সোয়ান সেল। যে মাইলিন নামে একটা উপাদান, যেটা লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে একটা উপাদান, যেটা পেরিফেরাল নার্ভের বাইরের দিকে যে আবরণটা তৈরি করে মাইলিন শীট, সেটা তৈরি করে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সোয়ান সেল। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনটা হয় হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে।
স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেলগুলোর নাম আরেকবার একটু বললে ভালো হতো। নিউরোগ্লিয়া গুলোর নাম জি স্যার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরোগ্লিয়া গুলোর নাম হচ্ছে অ্যাস্ট্রোসাইট, তারপর হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল আর অ্যাপেন্ডাইমাল সেল। এখন আমি নিউরনে যেহেতু পরীক্ষাতে নিউরন প্রশ্ন মানে শর্ট কিছু কোশ্চেন আসে অথবা পরীক্ষাতে ধরে এই জন্য নিউরনটা আমি আগে পড়াই দিই। নিউরনের ডেফিনেশন সবাই তো জানেন যে নিউরনের যে ডেফিনেশনটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ডেফিনেশন, ছোট্ট একটা ডেফিনেশন আছে যেটা পড়ে আসছে সবাই। নিউরন ইজ দা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। এই ডেফিনেশনটাই আপনাকে বলতে হবে, লিখতে হবে, কারণ এই ডেফিনেশনের বাইরে অন্য কোনো ডেফিনেশন লিখলে হয়তো অনেকে খুশি নাও হতে পারে। এখন এর পরে হচ্ছে যে আপনি বাকি অনেক কিছু লিখতে পারবেন, কিন্তু প্রথমেই আপনাকে বলার সময় যে ওইটাই বলতে হবে এবং লিখতে হবে। তারপরে যদি অন্য কিছু বলেন অথবা লেখেন সেটাতে কেউ মাইন্ড করবে না। এখন এই নিউরন also known as neuron or nerve cell is an electrically excitable cell that processes and transmit information by electrical and chemical signaling. এটা হচ্ছে যে নিউরনটা কিভাবে কাজ করে, কি ওয়েতে কাজ করে সেটার উপর ভিত্তি করে এই ডেফিনেশনটা দিয়ে দেয়া। এখন নার্ভাস সিস্টেমের যে সেল টাইপ গুলোর ভিতরে বলা হচ্ছে যে মেইনলি দুই ধরনের কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এখন নিউরোগ্লিয়া বলা হচ্ছে এটা হচ্ছে নন নিউরোনাল নন এক্সাইটেবল সাপোর্টিং এলিমেন্টস, আর নিউরন গুলো হচ্ছে মেইন কম্পোনেন্টস অফ দি নার্ভাস সিস্টেম। এখানে the human brain comprises tens of billions of neurons is linked to thousands of other neurons via the chemical channel called synapses। এটা এখন নিউরনের সাথে অন্যান্য সেলের কিছু সিমিলারিটিস আছে, আবার কিছু ডিসিমিলারিটিস আছে। যে যে নিউরনের সাথে অন্যান্য বডির মতো নিউরন গুলোতেও সেল বডি অথবা সোমা থাকে, এবং এখানে সেল বডির ভিতরে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসটা জেনেটিক ইনফরমেশন অন্যান্য সেলের মতো এই নিউক্লিয়াসটাও জেনেটিক ইনফরমেশনটাকে হোল্ড করে। তারপর নিউরন গুলো যে হিউম্যান সেলের অন্যান্য সেলের মতো নিউরন গুলোর বাইরের দিকে আবরণ থাকে যেটা প্লাজমা মেমব্রেন থাকে। নিউরন এন্ড আদার বডি সেলস আর সারাউন্ডেড বাই এ মেমব্রেন দ্যাট প্রোটেক্টস দ্য সেলস। তারপর নিউরনে যে সেল বডি থাকে সেই সেল বডিতে বিভিন্ন ধরনের অর্গানিলস গুলো থাকে, যে অর্গানিলস এর অন্যান্য সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, গোলজি কমপ্লেক্স, সাইটোপ্লাজম এরকম বিভিন্ন অর্গানিলস গুলো থাকে। আর ডিফারেন্সের ভিতর যে unlike other body cells neuron stop reproducing shortly after birth। এটা হচ্ছে যে একটা ইউজুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নিউরন গুলো থাকে সেই নিউরন গুলো যেটা হচ্ছে যে এগুলো জন্মের পরে খুব বেশি এগুলো রিপ্রোডাকশন মানে মাইটোসিস হয় না, যার কারণে দেখা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি সেলগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিগ্রস্তটা ইউজুয়ালি হচ্ছে পার্মানেন্ট ড্যামেজই বলা হয়। তারপর neurons have a membrane that is designed to send information to other cells। the নিউরনে যে স্ট্রাকচার যে পার্ট গুলো থাকে নিউরনের পার্ট গুলো সবাই জানেন যে ব্রড হেডিং এ দুইটা পার্ট থাকে, একটা আছে সেল একটা আছে সোমা অথবা সেল বডি, আর একটা হচ্ছে প্রসেসেস। যে প্রসেসের ভিতরে এক্সন থাকে, ডেনড্রাইট থাকে। এক্সন এবং ডেনড্রাইট যেটা ডেনড্রাইট গুলো ইউজুয়ালি থাকে হচ্ছে সোমার সাথে অ্যাটাচ থাকে, আর এক্সন থেকে আর এক্সনটা হচ্ছে সেল বডি থেকে যেটা হচ্ছে
ইনফরমেশন গুলো নিয়ে যাচ্ছে ইফেক্টর অর্গানের দিকে। The axon and dendrites are specialized structure designed to transmit and receive information. The connection between the cells are known as synapses. Neuron release chemicals known as neurotransmitter into the synapse to communicate with the other neurons. এখন নরমালি যে নিউরনাল যে ইম্পালস গুলো হয় সেটা হচ্ছে যে প্রসেসটা সেটাকে বলা হয় কি অ্যাকশন পটেনশিয়াল। এখন নরমালি যে নিউরনাল যে ইম্পালস গুলো ট্রান্সমিট হয় সেটা হয় হচ্ছে ইউজুয়ালি কেমিক্যাল সিনাপসের মাধ্যমে। যে সিনাপসটা বলেন যেখানে একটা নিউরন শুরু হয় আর একটা নিউরন শেষ হয়, অথবা একটা নিউরন শুরু হচ্ছে নিউরনের সাথে যদি মাসেলের সংযোগ হয় সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিনাপস বলা হয়। নিউরনের সাথে যদি প্লান্টের সিনাপস হয় সেটা হচ্ছে সিনাপস। তবে কমনলি সিনাপস এটা ইউজ করা হয় একটা নিউরন যেখানে শুরু হয় আর একটা নিউরন যেখানে শেষ হয় সেটাকে সিনাপস বলা হচ্ছে। এবং এই যে সিনাপস এতে কম্পোনেন্ট থাকে হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রি সাইনাপটিক এন্ডিং, সাইনাপটিক ক্লেফট, আর একটা হচ্ছে পোস্ট সাইনাপটিক এন্ডিং। এখন প্রি সাইনাপটিক এন্ডিং এ কতগুলো ভ্যাসিকেল থাকে, সেই ভ্যাসিকেল গুলোতে নিউরোট্রান্সমিটার থাকে। যে নিউরোট্রান্সমিটার গুলো যখন কোনো নার্ভ ইম্পালস আসে তখন এই কেমিক্যাল নিউরোট্রান্সমিটার গুলো প্রিসাইনাপটিক মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়। তারপরে সেটা মেমব্রেনটা তখন অ্যাটাচড হওয়ার পরে প্রিসাইনাপটিক মেমব্রেন থেকে ওটা প্রিসাইনাপটিক মেমব্রেনটা ডিসইন্টিগ্রেট হয়। ওখান থেকে নিউরোট্রান্সমিটার গুলো সাইনাপটিক ক্লেফটে যায়। তারপরে সাইনাপটিক ক্লেফট থেকে নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইনাপটিক মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়। তারপরে হচ্ছে সাইনাপটিক ট্রান্সমিশনটা হয়, নিউরনাল ইম্পালসটা ট্রান্সমিট হয় এক নিউরন থেকে আরেক নিউরনে। আমি কি একটু দ্রুত বলে ফেললাম না বুঝতে পারছেন কিছু? জি স্যার বুঝেছি। এখন নিউরনের স্ট্রাকচারালি এখানে বিশেষত বলা হচ্ছে যে নিউরন এর যে স্ট্রাকচার মাসেলের যে মাসেল ফাইবারের বাইরের দিকে যে কিছু আবরণ থাকে, ইন্ডিভিজুয়াল মাসেল এর মানে প্রত্যেকটা মাসেলের বাইরের দিকে আবরণ থাকে। তারপর গ্রুপ অফ মাসেল ফাইবার যেগুলো বান্ডিল অফ মাসেল ফাইবার, তার বাইরের দিকে কানেক্টিভ টিস্যু আবরণ থাকে, ইন্ডিভিজুয়াল মাসেল। এইরকম নিউরনেরও কিন্তু যে আবরণ থাকে যেগুলোর নামটা হচ্ছে একই রকম অনেকটা নাম। যে নার্ভ ইজ মেড আপ অফ মেনি নার্ভ সেল ফাইবারস বাউন্ড টুগেদার বাই কানেক্টিভ টিস্যু। এই টিস্যুগুলো কানেক্টিভ টিস্যু যে আবরণ থাকে বাইরে থেকে যে বাউন্ডেড থাকে সেগুলোর নাম হচ্ছে এপিনিউরিয়াম। এটা হচ্ছে একটা নার্ভের বাইরের দিকে যে আবরণটা থাকে সেটার নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল নার্ভের বাইরের দিকে যে আবরণটা থাকে যেটার নাম হচ্ছে এপিনিউরিয়াম। তারপর হচ্ছে বান্ডিল অফ নার্ভ ফাইবারের বাইরের দিকে যে আবরণটা থাকে যেটার নাম হচ্ছে পেরিনিউরিয়াম। আর ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারের বাইরের দিকে যে আবরণটা থাকে যেটার নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। যেটা মাসেলের ক্ষেত্রে ছিল হচ্ছে মাইসিয়াম শব্দটা, এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম আর এন্ডোমাইসিয়াম। এখন নিউরনের স্ট্রাকচারের কথা আপনারা সবাই পড়ছেন এবং পরীক্ষাতে অনেক সময় মনে হয় এসএসসি ইন্টারমিডিয়েটে আঁকাতেও হয়েছে কিনা আমি জানি না, আসছেন হয়তো। পরীক্ষাতে কি আসে নাকি এগুলো আপনাদের এসএসসি ইন্টারমিডিয়েটে? জি স্যার। জি স্যার আসে। জি স্যার আসে। অনেকে খুব ভালো ছবি আঁকতে পারেন, আবার অনেকের ছবি অতটা সুন্দর হয় না। তবে ছবি আঁকানোর সময় চেষ্টা করা উচিত যে আপনার ছবি দেখতে হয়তো অনেক সুন্দর না হতে পারে, কিন্তু আপনি যে আঁকানোর চেষ্টা করছেন সেটা সঠিকভাবে আঁকানোর চেষ্টা করছেন এবং সেটা লেভেলিংটা যেন ঠিক থাকে। যে ছবি অনেক সময় অনেকে সুন্দর হবে এরকম ভাবার কারণ নেই, কারণ সবার আঁকার দক্ষতা একই রকম না। এখন যে ইউজুয়ালি যদিও এটা অনেক ইসের পর কমন করছেন, তারপরে এটা কমনলি এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এই নিউরনের ড্রয়েন লেভেলে টিপিক্যাল নিউরন। এখন এখানে একটা ছবিটা খুব ভালো ছবি, এটা বলা মুশকিল, তবে এখানে ছবির যে স্ট্রাকচার গুলো দেয়া আছে সেখানে হচ্ছে যে এটা হচ্ছে সেল বডি অথবা সোমা বলা হচ্ছে। এখান থেকে যে প্রসেসেস গুলো দেখা যাচ্ছে, এক্সটেনশন গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে একজনের ভিতরে আবার
এখানে বাইরের দিকে যে আবরণটা যেটাকে বলা হয় মাইলিন শীট, এবং দুইটা এই যে মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে নোড অফ রেনভিয়ার। তারপর একবার নিচের দিকে থাকতে হচ্ছে একজন টার্মিনাল, আর এইখানে যেখানে একজনটা সোমার সাথে হচ্ছে সেই পোর্শনটাকে একজন হিলক বলা হয়। এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে জিনিসটা একটু মনে রাখতে হবে যে এখানে যে মাইলিন শীটের কথা যখনই আপনি বলবেন যে এখানে যে একজনের যে বাইরের দিকে মাইলিন শীট থাকে, তখনই সাথে সাথে জিজ্ঞাসা করবেন মাইলিন শীটটা কি দিয়ে তৈরি হয়। মাইলিন শীটটা হচ্ছে মাইলিন দিয়ে তৈরি হয়। এখন তখন জিজ্ঞাসা করবে মাইলিন কি, মাইলিন মানে এই মাইলিন যে লিপিড প্রোটিনের যে সাবস্টেন্সটা আছে এটা কোন স্ট্রাকচারে এটা তৈরি করে, তখন আপনাকে বলতে হবে সোয়ান সেল। আর এখানে আরেকটা জিনিস অনেক সময় জিজ্ঞাসা করে যে নোড অফ রেনভিয়ার আছে, এই নোড অফ রেনভিয়ার থাকার সুবিধা কি? কেউ কি বলতে পারবে নোড অফ রেনভিয়ার থাকলে কি সুবিধা হয়? কারো আইডিয়া আছে? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? আমি যে রেনভিয়ার এটা থাকার কি অ্যাডভান্টেজ জানা নেই স্যার। আপনার যখন নার্ভ ইম্পালস হয়, নার্ভ ইম্পালস গুলো যাতে দ্রুতভাবে কন্ডাকশন হতে পারে সেই জন্য নোড অফ রেনভিয়ার এই স্ট্রাকচার গুলো থাকলে নার্ভ ইম্পালস গুলো খুব দ্রুত গতিতে ট্রান্সমিট হতে পারে। এখন এই যে কন্ডাকশনটা হয়, নার্ভের কন্ডাকশনটা হয়, এইটাকে বলে স্যালটেটরি কন্ডাকশন। যে নরমালি আপনি যখন এটাকে যদি আপনি কম্পেয়ার করেন যে আপনার সামনে আপনি দৌড়াচ্ছেন, আপনার সামনে কতগুলো ছোট ছোট মানে এই যে পানির মানে নালী আছে, তখন আপনি কি করবেন? ওই নালীগুলো পার হওয়ার জন্য আপনি দৌড়াবেন, লাফ একটু জোরে দিবেন। নরমালি তো সেটাই করে। এইরকম হচ্ছে যে এখানে যে নার্ভ ইম্পালস গুলো হয়, এই নার্ভ ইম্পালসটা নোড অফ রেনভিয়ার হচ্ছে যে জাম্প করে, বলা হয় যে যাতে ইম্পালস গুলো খুব দ্রুত গতিতে ট্রান্সমিট হতে পারে। এখন যেটা অসুবিধা হচ্ছে যে আমি এই মাইলিন শীতের কথা বললাম, মাইলিন শীত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ কোনো কারণে যদি মাইলিন শীত গুলো ড্যামেজড হয়ে যায় তাহলে হচ্ছে নার্ভের কন্ডাকশন ঠিক মতো হবে না। এবং কিছু কিছু রোগ আছে যে রোগগুলো হলে ডিমাইলিনেশন হয় নার্ভাস সিস্টেমের, যে বিশেষত পেরিফেরাল যে নার্ভগুলো থাকে সেই পেরিফেরাল নার্ভগুলো যখন ডিমাইলিনেশন হয় তখন দেখা যায় যে মাসেলের শক্তি কমে যায় অথবা মাসেলের গুলো শক্তিহীন হয়ে যায়। এর ভিতরে একটা কমন একটা ডিজিজ হচ্ছে জিবিএস, যেটা অনেকেই হয়তো নামটা শুনছেন, গুলেনবারের সিনড্রোম। যে গুলেনবারের সিনড্রোম হলে এই মাইলিন শীট গুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজড হয়ে যায়, যে প্রসেসটাকে বলা হয় ডিমাইলিনেশন। এবং ডিমাইলিনেশন হলে তখন তার মাসেলের শক্তিগুলো কমে যাবে। আবার একটা সুবিধা হচ্ছে এই মাইলিনেশনটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশনটা আবার ফেরত আসে, খুব বলা হয় যে খুব দ্রুত গতিতেই ফেরত আসতে থাকে। এই জন্য যাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন প্রসেসটা ক্ষতিগ্রস্ত হলেও যে পরে আবার অনেকে আছে যে পুরাপুরি মাসেলের শক্তিহীন হয়ে পড়ছে, কিন্তু পরে আবার সময়ের সাথে সাথে আস্তে আস্তে দেখা যায় অনেকে পুরাপুরি ভালো হয়ে যায় যখন আবার মাইলিনেশন প্রসেসগুলো ঠিক মতো অব্যাহত ভাবে চলতে থাকে। যেমন এই জন্য বলা হয় যে জিবিএ যে রোগের নাম বললাম, যে রোগে আপনার এই মাইলিন শীটগুলো ড্যামেজ হওয়ার পরেও পেশেন্ট শক্তিহীন হয়ে যায়, পরবর্তীকালে আবার যে তাদের শক্তি ফেরত আসে ডিউ টু মাইলিনেশন। এবং এটার কারণে অনেকে আছে যদি কোনো পেশেন্ট জিবিএস এর কারণে মারা না যায়, মানে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যদি মারা না যায়, তাহলে সে যদি কোনো ধরনের ট্রিটমেন্ট নাও করে তারপরেও বেশ কয়েক মাস পরে সে কিন্তু আস্তে আস্তে ভালো হতে থাকবে। এখন নিউরনের ক্লাসিফিকেশন, নিউরনের ক্লাসিফাই অনেকভাবে করা হয়। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, যে মরফোলজিক্যালি নিউরনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তারপর ফাংশনাল ক্লাসিফিকেশন আছে, তারপরে
একজনের লেন্থের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়। এখন মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতর নিউরন গুলো হচ্ছে ইউনিপোলার, মাল্টিপোলার, বাইপোলার এরকম বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়। এখন ইউনিপোলার নিউরন এখানে যেটা দেখা যাচ্ছে যে সেল বডি হ্যাজ এ সিঙ্গেল সেল বডি থেকে একটা প্রসেস বের হয়, যে প্রসেসটা পরবর্তীকালে ডিভিশন হয়ে দুই পাশে যায়, একটা হচ্ছে পেরিফেরির দিকে যায় আর একটা হচ্ছে সেন্টারের দিকে যায়। যেটা পেরিফেরির দিকে যায় সেটা অ্যাক্সন হিসাবে কাজ করে, আর যেটা সেন্টারের দিকে আসে সেটা হচ্ছে ডেনড্রাইট হিসাবে কাজ করে। The unipolar neuron cell body has a single neurite that divides a short distance from the cell body into two branches, one proceeding to some peripheral structure and the other entering the nervous system. Example is found in the posterior root ganglion. যে এই নিউরন গুলো পাওয়া যায় হচ্ছে স্পাইনাল নার্ভের দুইটা রুট থাকে, একটা হচ্ছে ভেন্ট্রাল রুট অথবা এন্টেরিয়র রুট, আর একটা হচ্ছে ডরসাল রুট অথবা পোস্টেরিয়র রুট। এবং স্পাইনাল নার্ভের ডরসাল অথবা পোস্টেরিয়র রুটে ওখানে একটা গ্যাংলিয়ন থাকে যেটার নাম হচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন অথবা ডরসাল রুট গ্যাংলিয়ন। এই জায়গায় থাকে হচ্ছে ইউনিপোলার নিউরন। মনে থাকবে? জি স্যার। আর হিউম্যান বডিতে আসলে যে নিউরন গুলো পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে মাল্টিপোলার নিউরন। এখানে যে একজন থাকে সিঙ্গেল একজন, কিন্তু সংখ্যায় অনেক ডেনড্রাইট থাকে। মাল্টিপোলার নিউরন হ্যাভ এ নাম্বার অফ নিউরাইটস অ্যারাইজিং ফ্রম দ্য সেল বডি উইথ দ্য এক্সেপশন অফ দি লং প্রসেস দ্য axon, the remainder of the neurites are the dendrites. Most neurons of the brain and spinal cord are of this type. আর বাইপোলার নিউরন হচ্ছে যে এখানে সেল বডি, বাইপোলার নিউরন এখানে সেল বডি থেকে দুই পাশ থেকে দুইটা হচ্ছে প্রসেস বের হয়। Bipolar neuron possess an elongated cell body from each end of which a single neurite emerges. Example of this type of neuron are found in the retinal bipolar cells and cells of the sensory cochlear and vestibular ganglia. এটা চোখে এবং কানের যে স্পেশালাইজড কিছু স্ট্রাকচার আছে সেখানে হচ্ছে এই নিউরন গুলো পাওয়া যায়। তারপর আছে নিউরনের বিষয়টা একজনের লেন্থের উপর নির্ভর করে যে নিউরন গুলোকে দুই ভাগ করা, একটা হচ্ছে গলজি টাইপ 1 নিউরন আর একটা হচ্ছে গলজি টাইপ 2 নিউরন। গলজি টাইপ 1 নিউরনে হচ্ছে একজনগুলোর লেন্থ অনেক বেশি থাকে, আর গলজি টাইপ 2 নিউরনে হচ্ছে একজনের লেন্থ তুলনামূলকভাবে কম থাকে। এখানে এক্সাম্পল জাস্ট একটা দুইটা এক্সাম্পল, মানে যে পিরামিডাল সেলস অফ দি সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সে পিরামিডাল সেল লেয়ার থাকে এবং এই সেল থেকে যে একজনগুলো বের হয় সেই একজনগুলো, তারপর পার্কিনসন সেল অফ দি সেরিব্রাল কর্টেক্স, এগুলো হচ্ছে গলজি টাইপ 1 নিউরনের এক্সাম্পল। সেরিব্রাল এবং সেরিব্রাল কর্টেক্স এর ভিতরে কিছু একজন উৎপত্তি হয়, সেখানে ওখানেই দেখা যায় যে একজনগুলোর টার্মিনেশন সাধারণত সেরিব্রামের ভিতরে অথবা সেরিব্রামে টার্মিনেটেড হয়ে যায়, সেগুলো হচ্ছে গলজি টাইপ 2 নিউরন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। যে ফাংশনালি নিউরনকে যে তিনটা ভাগে ভাগ করা হয়, মেইনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্সরি অথবা অ্যাফারেন্ট নিউরন আর একটা হচ্ছে মোটর অথবা ইফারেন্ট নিউরন। আর এই দুইটা নিউরনকে কানেক্ট করে, যুক্ত করে যে নিউরন দিয়ে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অথবা ইন্টার নিউরন বলা হয়। এখন সেন্সরি আর অ্যাফারেন্ট নিউরন নামটাই হচ্ছে যে নিউরন গুলো ইম্পালস গুলো পেরিফেরি থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ট্রান্সমিট করে, সেগুলোকে বলা হয় সেন্সরি অথবা অ্যাফারেন্ট নিউরন। আর মোটর নিউরন হচ্ছে দিস নিউরন ক্যারি ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি এন্ড দাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু মাসেল গ্ল্যান্ডস আর সাম আদার ইফেক্টর টু প্রডিউস এ সার্টেন অ্যাকশন। এবং মোটর নিউরন গুলো হচ্ছে মাল্টিপোলার নিউরন বলা হয়, আর সেন্সরি নিউরন গুলো অনেক ক্ষেত্রে ইউনিপোলার নিউরন থাকে। ইন্টার নিউরন এটা হচ্ছে যে এই নিউরন গুলো পেরিফেরিতে থাকে না, এই নিউরন গুলো থাকে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যেখানে মোটর এবং সেন্সরি
নিউরনের কানেকশন হয় অথবা একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সিনাপস হয় সেইখানে থাকে হচ্ছে এই নিউরনগুলো। This type of neuron is restricted to central nervous system. They are also called connected neurons. These neurons act as bridges between the sensory and motor neurons or relay impulses to various functional centers of the brain or spinal cord. এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে এটা হচ্ছে অ্যাফারেন্ট যে সেন্সরি নিউরন, এটা হচ্ছে এফারেন্ট, মাঝখানে যে স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার আছে, তারপরে এই দুইটা নিউরনের মাঝখানে যে কানেকশন হচ্ছে যে নিউরন দিয়ে সেটা হচ্ছে ইন্টার নিউরন। নিউরনের স্ট্রাকচারের ভিতরে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, নিসিলস গ্রানুলস অথবা নিসিলস সাবস্টেন্স নামে একটা জিনিস এখানে থাকে, যেটা হচ্ছে যে নিউরনগুলোর একটু বলা হয় যে ইউনিক একটা বৈশিষ্ট্য, যে নিসিলস সাবস্টেন্স কনসিস্ট অফ গ্রানুলস দ্যাট আর ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য সাইটোপ্লাজম অফ দিস সেল বডি except for the region close to the axon called axon hillock. axonটা যেখান দিয়ে বের হচ্ছে ওই রিজনে সাধারণত নিসেল সাবস্টেন্স গুলো থাকে না, আর কি সমস্ত সাইটোপ্লাজমের সব জায়গায় হচ্ছে নিসেল সাবস্টেন্স গুলো থাকে। এগুলো হচ্ছে the granular material also extends into the proximal part of the dendrites. It is not present in the axon. Nissil substance is composed of rough surface endoplasmic reticulum arranged in the form of broad cisternae stacked on top of one top of the other. এটা হচ্ছে যে এক কথায় বলা হয় যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে এটা তৈরি হয় এবং এটার মেইন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। The Nissil substance is responsible for synthesizing protein, which flows along the dendrites and the axon and replaces the proteins that are broken down during cellular activity. আর লাস্টলি আজকে হচ্ছে শেষ করি axon আর ডেনড্রাইটের কিছু বেসিক ডিফারেন্স আছে। The axon usually যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে only one axon is present in a neuron. Dendrite is usually multiple in number in a neuron. It is a long process of uniform thickness and smooth surface. A dendrite there are short multiple processes. Their thickness diminishes as these divide repeatedly. The branches are studded with spiny projection. The branches of axon are fewer and at right angles to the axon. যদিও ব্রাঞ্চ axon থেকে ব্রাঞ্চ হয় না খুব একটা, যদি ব্রাঞ্চ বের হয় সেগুলো হচ্ছে যে axon এর রাইট অ্যাঙ্গেলে ব্রাঞ্চ গুলো বের হয়, আর ডেনড্রাইট ব্রাঞ্চ profusely are given up at acute angle. Axon contains neurofibrils and no Nissil granules, and dendrite contains both neurofibrils and Nissil granules. It forms the efferent component of the impulse, and dendrite forms the afferent component of the impulse. Dendrite হচ্ছে sensory আর axon হচ্ছে motor. এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। কোনো কোশ্চেন নেই? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি বের হচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। হ্যাঁ, এটা স্যার দিয়ে দেন আমাদেরকে। আর আপনাদের ওই যে গত ক্লাস, ঠিক আছে আপনারা না মনে হয়, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং এই বছরটা সবার জন্য ভালো যাক, এই শুভকামনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।